এবার রাগে রীতিমতো কাঁপছে। এই ছেলের নির্লজ্জতার কোনো সীমানা নেই। এর সাথে কথা বলা মানেই সময় নষ্ট। জিন আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো। কিন্তু আরেমও হার মানার পাত্র নয়। সে ধুলো ঝেড়ে বসা থেকে উঠে এক মুখ হাসি নিয়ে জিনের ঠিক পেছনে পেছনে হাঁটা শুরু করলো, যেন সে জিনের পার্সোনাল বডিগার্ড। জিন হন হন করে হাসছে, কিন্তু আর্মের পেছনেও থামছে না। শেষ উপায় না দেখে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে জিন ছট করে পেছনে ফিরল। রাগে তার চোখ মুখ লাল হয়ে উঠেছে। সমস্যা কি আপনার? এভাবে ছায়ার মতো পিছনে নিচ্ছ কেন? আরেম হেসে বলে উঠল, আরে আমার প্রশ্নের উত্তর পেলাম না ম্যাডাম জি। কোনো উত্তর নেই আমার কাছে। পরিষ্কার কথা শুনে রাখুন, আমাকে এভাবে যদি আর এক মুহূর্ত বিরক্ত করেছো, তবে সোজা তোমার মায়ের কাছে চলে যাব। গিয়ে ওনার আদরের ছেলে সব গুণ কীর্তি ফাঁস করে দেব, তখন বুঝবে মজা। জিন হুমকি দিয়ে ভাবলো এবার হয়তো আরেম ভয় পাবে, কিন্তু আরেম তো সাধারণ ধাতুতে গড়া নয়। সে খিলখিল করে হেসে উঠল, আরে তাহলে তো সোনার সোহাগা, আমি যে তোমাকে ভালোবাসি আর তোমাকে জীবনসঙ্গিনী করতে চাই, এটা নিজের মুখে আম্মাকে বলতে কেমন যেন লজ্জা লাগছিল। তুমি বলে তো কাজটা সহজ হয়ে যায়। থ্যাংক ইউ জিন। জিন থমকে গেল। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে আরেমের চেহারার দিকে তাকিয়ে রইল। এই ছেলের নির্লজ্জতা কোন লেভেলের হতে পারে তা তার কল্পনারও বাহিরে। ভীষণ হতাশ হয়ে জিন বিড়বিড় করতে করতে আবার হাঁটতে শুরু করলো। পাগল, আস্ত একটা পাগল। এর সাথে কথা বলা মানে নিজের মাথা নষ্ট করা। জিন চোখে আড়াল না হওয়া পর্যন্ত আরাম সেদিকেই চেয়ে রইল। তারপর নিজের মাথাটা একবার চুলকে একটা তৃপ্তির হাসি নিয়ে মনে মনে বলল, হবে হবে, একদিন না একদিন তুমি আমারই হবে ইনশাল্লাহ। আফটার অল বড়রা বলে গেছেন ধৈর্যের ফল কিন্তু সবসময় মিষ্টিই হয়। এভাবেই দিন যেতে থাকে। কিন্তু হঠাৎ করে একদিন আরেম গায়েব হয়ে গেল। জিন রোজ কলেজে যায়, আর চোখে এদিক ওদিক তাকায়, কিন্তু কোথাও সেই ফটফটে ছেলেটাকে আর দেখতে পায় না। প্রথম কয়েকদিন সে খুব স্বস্তি পেয়েছিল, ভেবেছিল যাক আপদ বিদায় হয়েছে। কিন্তু 4-5 দিন পার হতেই জিনের মনের ভেতর কেমন যেন একটা অস্থিরতা শুরু হতে লাগলো। সারাক্ষণ কি যেন একটা নেই মনে হতে লাগলো। অবশেষে প্রায় 1 সপ্তাহ পর জিন আর সহ্য করতে পারলো না। সে সোজাসুজি তার খালাতো ভাইয়ের কাছে চলে গেল, যে আরেমের হরিহর আত্মা বন্ধু। জিন একদম ভাবলেশীন চেহারা নিয়ে জিজ্ঞাসা করলো, কিরে তোর এই পাগল বন্ধুর কি অবস্থা? অনেকদিন কোনো খবর নেই যে, পাবনায় ভর্তি হয়ে গেল নাকি? জিনের খালাতো ভাই মুস্কি হাসলো। সে জানতো মাস টোপ গিরেছে। সে পাল্টা প্রশ্ন করলো, কেন রে, মিস করছিস নাকি তাকে? জিন সাথে সাথে মুখ ভেঙচিয়ে বলে উঠলো, পাগল পেয়েছি সময়, আমি কেন ওই ছাগলকে মিস করতে যাব? খালাতো ভাই একটু সিরিয়াস হওয়ার ভান করে বলল, তবে তো ভালোই, তাহলে আর ওর কথা জিজ্ঞাসা করছিস কেন? ও ওর মতো আছে। জিন বেশ বিরক্ত হলো। সে রাগে গজগজ করতে করতে চলে যেতে চাইলো, কিন্তু কয়েক কদম গিয়ে পিছন ফিরে তীক্ষ্ণ গলায় বলে উঠল, তবে তোর বন্ধুকে বলে দিস আমি ওকে ছাড়বো না, শয়তান একটা। এতদিন পিছু নিয়ে হঠাৎ হাওয়া হয়ে যাওয়া কিসের লক্ষণ? খালাতো ভাই অবাক হওয়ার ভান করে বলল, কেন, ও আবার কি করেছে? ও তোকে বিরক্ত করা বন্ধ করে দিয়েছে, এটাই তো চেয়েছিলি তাই না? কিছু না, এটা বলি গটগট করে চলে গেল জিন। জিন চোখে আড়াল হতেই পাশের এক ঝোপের আড়াল থেকে দাঁত বের করে হাসতে হাসতে বেরিয়ে এলো আরেম। তার চোখে তখন বিজয়ের আনন্দ। সে খালাতো ভাইয়ের কাঁধে হাত দিয়ে বলে উঠল, প্রেমে পড়েছে ভাই, প্রেয়সী আমার প্রেমে পড়েছে, বুঝলি কিছু? না দেখার কষ্টটা এখন ওকে ভোগাচ্ছে। খালাতো ভাই হাসলো, তবে একটু চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো, এখন কি করবি? এরপরে পরিকল্পনা কি? আরেম এবার মাথা উঁচু করে চশমাটা ঠিক করে নিয়ে আত্মবিশ্বাসের সাথে নিয়ে বলল, বিয়ে। তোর বোনকে এবার সরাসরি বিয়ে করব। আরেম তখন মনে মনে হাজারটা বিয়ের পরিকল্পনা আসছিল, কিভাবে জিনকে বিয়ে করা যায়। কিন্তু তাকে আর কষ্ট করতে হলো না। জিন তার চেয়েও এক কাঠি আগে। সে তার খালাতো ভাইকে রীতিমতো ভয় দেখিয়ে আর ব্ল্যাকমেল করে রাজি করালো আরেমকে তুলে আনার জন্য। এক পরন্ত বিকালে আরেম যখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, হুট করে একদল ছেলে এসে তাকে একরকম জোর করে তুলে একটা পুরনো বাড়িতে নিয়ে গেল। আরেম প্রথমে ভেবেছিল হয়তো কোনো শত্রুপক্ষ আক্রমণ করেছে। সে বেশ ঘাবড়ে গিয়েছিল, কিন্তু বড় ঘরের দরজা খুলতেই আরেমের চোখ কপালে। ঘরের মাঝখানে লাল টুকটুকে কনের সাথে বসে আছে জিন, আর তার পাশে কাজী সাহেব বড় এক খাতা নিয়ে রেডি। আরেম তোতাতে তোতাতে বলল, তো তুমি এখানে? আমাকে এভাবে তুলে আনলে কেন? জিন রাগে ফুঁসতে ফুঁসতে আরেমের দিকে এগিয়ে এলো, যেন আগ্নেয়গিরি ফেটে পড়বে যে কোনো সময়। আরেমের কলার চেপে ধরার ভঙ্গিতে বলে উঠল, তো তুমি কি ভেবেছিলে তোমার এমনিতে ছেড়ে দেব? আমার পেছন পেছন ঘুরে আমার মনে তোমার জন্য অনুভূতি জাগিয়ে এখন অন্য কাউকে বিয়ে করবে ভেবেছ? অসম্ভব। জিন যা একবার ধরে তার কখনো ছাড়ে না।
আরিম এবার সবটা বুঝতে পারলো। তার দূরত্ব বাড়ানোর ঔষধ যে এত কড়াভাবে কাজ করবে সে ভাবতেও পারেনি। সে গাল টিপে মুচকি এসে এগিয়ে এলো জিনের কাছে, একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কবুল কখন বলবে পাখি? জিন আকাশ থেকে বলল, মানে মানে তোমার মুখে এই কথা শোনার জন্যই তো এতদিন দূরে ছিলাম গো। চলো দেরি না করে বিয়েটা করে ফেলি। আরেমের কণ্ঠে তখন বিজয়ের সুর। জিন এবার চরম হতাশ। সে ভেবেছিল আরেম ভয় পাবে, মাপ চাইবে, কিন্তু উল্টো এত মহা খুশি। সে তাদের তাচ্ছাবে বলে উঠল, বিয়ে করবো না তোমায়, যাও। কথাটা বলেই আরেম গটগট করে চলে যেতে চাইল, কিন্তু আরেমও দমবার পাত্র নয়। সে তার বন্ধুদের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, ওই তোরা শোন, এই মেয়ে তো না করে দিল, যা তোরা আমার জন্য জলদি অন্য একটা মেয়ে খুঁজে আন। জিন যেন বিদ্যুতের বেগে ফিরে এলো, চিৎকার করে বলে উঠল, খুন করে ফেলবো। আরেম এবার অট্টহাসিতে ফেটে পড়লো। জিনের চোখে চোখ রেখে বলল, খুন তো আমি অনেক আগেই হয়েছি জিন, যবে থেকে তোমার ওই মায়াবী চোখের প্রেমে পড়েছি। এমন কাব্যিক আর রোমান্টিক ডায়লগের সামনে জিন আর রাগ ধরে রাখতে পারলো না। তার গাল দুটো লজ্জা একদম লাল হয়ে গেল। এরই মাঝে জিনের খালাতো ভাই বাড়ির বড়দের নিয়ে হাজির হলো। বড়দের দোয়া আর হাসির মাঝেই কাজী সাহেব বিয়ে পড়ালেন। বিয়ে শেষ হতেই জিন রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে গেল। আরেমের উপর তার রাগটা এখনো পুরোপুরি যায়নি। আরেমের বন্ধুরা তাকে আটকাতে গেলে আরেম হাত বাড়িয়ে মানা করলো। সে পকেটে হাত ঢুকিয়ে একটু নাচতে নাচতে জিনের পিছু পিছু গাইতে শুরু করলো, আমার যত ভাই বাদররা ডাকবে তোমায় ভাবি, তোমার শাড়ির আঁচলেতে থাকবে ঘরের চাবি, হাবুডুবু খাচ্ছি আমি প্রেম সাগরে নেমে, প্রথম দেখায় পড়েছিলাম আমি তোমার প্রেমে। জিন পেছন ফিরে তাকালো না ঠিকই, কিন্তু আরেমের এই পাগলামি আর অদ্ভুত গান শুনে তার ঠোঁটের কোনো এক চিলতে হাসি ঠিকই ফুটে উঠল। সে বুঝতে পারলো এই পাগলটার সাথেই তার বাকি জীবনটা রঙিন হবে। মিস্টার আরেম কথা বলা শেষ করেই তার স্ত্রী জিনের দিকে আর চোখে তাকালেন। বছরের পর বছর পেরিয়ে গেল, স্ত্রীর সেই লজ্জামাখা মুখ দেখে আজও তার মনে বসন্তের হাওয়া লাগে। তিনি মুচকি হাসতে ড্রয়িং রুমে যেন করতালের বন্যা বয়ে গেল। জাংকুক, জেমিন আর তে এতক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল। এবার তারা একসাথে চিৎকার করে উঠল, জিও বাবা, তোমাদের লাভ স্টোরি তো একদম সিনেমাকেও হার মানাবে। জেমিনের এমন খোলামেলা প্রশংসায় জিন আর সেখানে বসে থাকতে পারল না। লজ্জায় লাল হয়ে তিনি দ্রুত পায়ে কিচেনের দিকে হাঁটা দিলেন। জেমিন আর তেও হাসতে হাসতে তার মায়ের পিছু নিল। নিশ্চয়ই আরও কিছু গোপন কথা বের করার ফোন দিয়ে আছে তাদের মাথায়। মেয়েরা ভিতরে যেতেই লিভিং রুমটা একটু শান্ত হলো। আর এবার সোফা আরাম করে বসে জাঙ্কুকের দিকে তাকালেন। চোখে মুখে তার রহস্যময় এক অদ্ভুত ঝিলিক। তিনি গলা নামিয়ে খুব সাবধানে বললেন, কিরে, এবার আসল কাহিনী শুনবি? জাঙ্কুক ভুরু কুচকে বাবার দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আসল কাহিনী মানে? এইমাত্র তো শুনলাম সব। আরেম হাসতে হাসতে সামনের দিকে ঝুঁকিয়ে এলেন, আরে না, জিন আমাকে কিডন্যাপ করেনি, বরং আমি ওর খালাতো ভাইকে দিয়ে ইনডাইরেক্টলি ওর মাথায় এই বুদ্ধিটা ঢুকিয়েছিলাম যেন ও আমাকে কিডন্যাপ করে। এমনকি আমাদের ফ্যামিলিকেও আমি রাজি করেছিলাম পেছন থেকে। শুধু নাটকটা এমনভাবে সাজিয়েছিলাম যেন জিন ভাবে ওই সবটা করেছে। বাবার এমন দুধর্ষ প্ল্যানিংয়ের কথা শুনে জাঙ্কুক এবার অট্টহাসিতে ফেটে পড়লো। সে গৌরবে বাবার কাঁধে হাত দিয়ে চাপড়ে দিয়ে বলে উঠল, সেরা ড্যাড, তুমি তো দেখছি রোম্যান্সের দিক দিয়ে পিছনে নাও। বাব্বাটা দুজনে এবার অট্টহাসিতে ফেটে পড়ে। কিন্তু হঠাৎ তখনই জাঙ্কুকের পকেটে ফোনটা ভাইব্রেট করে উঠল। হাসি থামিয়ে সে পকেট থেকে ফোনটা বের করলো। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই জাঙ্কুকের ঠোঁটে এক বাঁক হাসি ফুটে উঠল। স্ক্রিনে বড় বড় অক্ষরে ফেসে উঠছে ছাগল। তেহার জেমিন ভার্সিটি ক্যাম্পাসে সে পরিচিত কৃষ্ণচূড়া গাছটার নিচে হাসছে। একসময় তারা প্রচুর ঘোরাঘুরি করতো ক্যাম্পাসে। আজ দুজনে মিলে সেই পুরোনো দিনগুলো ঝাড়িয়ে নিচ্ছে। জেমিন এক নাগারে তার হিরোর গুনগান গেয়ে যাচ্ছে। তে মন দিয়ে শুনলো তার মনে একটা খটকা থেকেই যাচ্ছে। সে কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞাসা করলো, সবই তো বুঝলাম জেমিন, কিন্তু একটা কথা বলতো, তোর হিরো হলো কিভাবে? মানে তোদের পরিচয়টা হলো কি করে? আর পরিচয় হলো সেটা তোর ভাইয়ের চিরশত্রুর সাথে কিভাবে সম্ভব? জেমিনের মুখে এতক্ষণ যে রোমান্টিক আভা ছিল সেটা মুহূর্তে উদাও হয়ে এক বিরক্তির ভাব ফুটে উঠল। সে হাত নাড়িয়ে বলল, আরে শত্রু বলিস না তো, ওগুলো ওদের সব ঢং। আমরা মেয়ে হয়ে এত ঢং করি না। এই দুই ছেলে মিলে যা শুরু করেছে, আজ তো দুটো ড্রামা কুইন, সরি ড্রামা কিং। তুই হেসেই ফেললো। সেটা অবশ্য ঠিক বলেছিস, তোর ভাই যা ঢং জানে। এবার বলতো আসল কাহিনীটা কি? জেমিন একটা দীর্ঘ শ্বাস ফেলে শুরু করলো, আরে ভাইয়া আর আমার হিরো স্কুল লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড ছিল। তাদের বন্ধুত্ব ছিল প্রবাদ প্রতীপ, যেখানে একজন সেখানে অন্যজন। তাদের এই বন্ধুত্বের সূত্র ধরেই
হিরোর বাবার সাথে ড্যাডের পরিচয় হয়। দুজনেই বড় বিজনেসম্যান হয়, তাদের মধ্যে দারুণ খাতির জমে ওঠে। এভাবে দিন কাটছিল। একসময় ভাইয়া আর হিরো ভার্সিটিতে উঠলো। জীবন একটু লজ্জা পেয়ে হাসলো। এর মাঝে আমি হিরোর প্রেমে হাবুডুবু খেতে শুরু করি। একদিন রাস্তা দিয়ে আসার সময় কিছু বখাটে ছেলে আমাকে খুব ডিস্টার্ব করছিল। ঠিক মুভির মতো হিরো এন্ট্রি নিয়ে ওদের ধোলা দিয়ে আমাকে বাঁচালো। ব্যাস, সেদিন থেকেই আমি তার উপর ফিদা। জীবন মুখটা একটু ভাঙিয়ে বলে উঠলো, যদিও একটু লো বাজেটের হিরো আমাকে পাত্তাই দিতে চায় না, তবে বড় কথা সেটা নয়। বড় কথা হলো এর মাঝেই শুরু হলো আসল গন্ডগোল। একটা বিজনেস প্রজেক্ট নিয়ে আব্বু আর আঙ্কেলের মধ্যে মারাত্মক ভুল বোঝাবুঝি হলো। পরিস্থিতি এতটাই খারাপ হলো যে দু পরিবার প্রায় মুখোমুখি দাঁড়িয়ে গেল। তে ফুরুকুসকে শুনছে। জেমিন বলতে থাকলো, ভাইয়া জানতো আব্বু নির্দোষ। ওদিকে হিরো তার বাবার ব্যাপারে 100% কনফিডেন্ট ছিল। এক পর্যায়ে ভাইয়া ভাবলো হিরোর বাবাই বিশ্বাসঘাতক, আর হিরো ভাবলো আব্বু দোষী। শুরু হলো দুই বন্ধুর ইগো ফাইট। তারা একে অপরকে ভুল প্রমাণ করার নেশায় মেতে উঠল। কিন্তু মজার ব্যাপার কি জানিস, পরে জানা গেল এসবই ছিল থার্ড কোনো পার্টির একটা নিরেট ষড়যন্ত্র। দুই বন্ধুই আসলে ভুল ছিল। তে অবাক হয়ে বলে উঠল, তার মানে তারা দুজনে নির্দেশ ছিল? হ্যাঁ। যেমন হাততালি দিয়ে কিছুটা রেগে বলল। আব্বু আর আঙ্কেলের মধ্যে আবার গলায় গলায় পিঠ হয়ে গেল। কিন্তু এই দুই বান্দরের ইগোতে হিমালয়ের সমান। তারা যে ভুল ছিল সেটা একে অপরের কাছে কিছুতেই স্বীকার করবে না। তাদের দুজনেরই এক ডায়লগ, ও আমাকে বিশ্বাস করলো না কেন। ব্যাস, সেই থেকে তারা একে অপরের স্বঘোষিত চিরশত্রু। যত সব পাগলামি। জেমিন থামলো। তে স্তম্ভিত হয়ে তাকিয়ে আসে। সে ভেবেছিল না জানি কত বড় কোনো ট্র্যাজেডি বা খুনাখুনি হয়েছিল, কিন্তু কারণটা জানতেই সে হাসলো। জেমিন এবার বলল, আব্বু আর আঙ্কেল এদের অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু এরা বুঝলে তো মুখে বলে চিরশত্রু, অথচ দেখবি বিপদে পড়লে এই দুজন সবার আগে একে অপরের জন্য জান দিতে রেডি। তো এবার খিলখিল করে হেসে উঠল। মানে এরাও আস্ত ড্রামাবাজ। কথা বলতে বলতে ভার্সিটির গেট দিয়ে বের হতেই চোখে পড়লো কালো রঙের বিশাল গাড়ি, আর তাদের আশেপাশে দাঁড়িয়ে থাকা স্যুট পরা 4 জন বডিগার্ড। জাঙ্কুক আর কোনো ঝুঁকি নিতে চায় না, তাই তে আর জেমিনের নিরাপত্তার জন্য একদম স্পেশাল ফোর্স মোতায়েন করে দিয়েছে। জেমিন বডিগার্ডে দেখে মুখটা কুচকে বিরক্তি নিয়ে প্রকাশ করলো। এই ছাগলগুলোকে ভাইয়ে যে কেন পাঠালো, সারাক্ষণ ছায়ার মতো পেছনে লেগে থাকে। জেমিন গজগজ করতে করতে হঠাৎ এর দিকে ফিরে দেখালো। তার চোখে তখন দুষ্টমির ছিড়ে। তে চল তো, ভাইয়ের অফিসে যাই, অনেকদিন যাওয়া হয় না। তার উপর তুই তো মেয়রের বউ হয়েও আজ পর্যন্ত ওনার রাজপ্রাসাদটা দেখিসনি, যাবি? জেমিনের হুট করা এই প্রস্তাবে তে কিছুটা ঘাবড়ে গেল। শ্যামতামতে করে বলল, না না জেমিন, উনি এখন অনেক ব্যস্ত থাকবেন। তাছাড়া ওখানে রাজনীতি রিলেটেড অনেক মানুষ থাকে। পরে তোর ভাই যদি রেগে যায়। না বাবা, আমি যাব না। জেমিন এবার এক হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে ভুরুকুসকে তাকালো। যাবি না তুই? তে তাড়াতাড়ি দৃঢ়ভাবে মাথা নাড়লো। না। জেমিন এবার চোখ ছোট ছোট করে তের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিল। তারপর কোনো এক সংকেত ছাড়াই তেকে পাঁজা করে করে তুলে নেওয়ার ভঙ্গি করলো। তে চমকে 2 পা পিছিয়ে গিয়ে চিৎকার করে উঠল, হায় হায়, এটা কি করছিস? লোকজনের সামনে ইজ্জতটা যাবে নাকি? জেমিন দমে না গিয়ে এবার এগোতে এগোতে বলল, কোলে নিয়ে তোকে যাচ্ছি। তুই যাবি না? তাই এভাবে নিয়ে যাব। মেয়র সাহেবের বউকে মেয়রের স্টাইলি অফিসে নিয়ে এন্ট্রি দেওয়াবো। তে এবার কপাল চাপড়ে মনে মনে বিড়বিড় করলো। দুই ভাই বোন হয়েছে একই রকম, কথায় কথা শুধু কোলাকুলি শুরু করে। যেমনকি এবার তেরে আসতে দেখে তে হার মেনে হাত তুলে বলল, ওকে ওকে ফাইন, হাত জোর করছি, এমন করিস না, যাবো আমি। জেমিন এবার জয়ের হাসি দিয়ে এক শয়তানি লোকে বলে উঠলো, আই নো জামাই বউকে কীভাবে শাস্তি করতে হয়। তে রাগে জেমিনের কাঁধে কয়েকটা কিল বসিয়ে দিল। এরপর দুজনে মিলে গাড়িতে গিয়ে বসলো। ড্রাইভার ইঞ্জিন স্টার্ট দিতেই গাড়িটা মেয়রের অফিসের দিকে ছুটলো। বাবা, আজ দেখে আমার অফিসে ছাগলের আগমন। এই সবিন, ভালো করে দেখতো রুমের কোথাও ভুল করে ঘাস রেখে দিলি নাকি? জাঙ্কুকের এই কথা শুনে সবিন নিজের হাসি আর চেপে রাখতে পারল না। সে ফিক করে হেসে উঠল। সবিনকে হাসতে দেখে সাউনো পকেট থেকে হাত বের করে কপাল কুঁচকে চোখ ছোট ছোট করে তার দিকে এগিয়ে এলো। শিকারি বিড়ালের মতো ধীর পায়ে এগোতে এগোতে বলল, খুব দাঁত বের করা হচ্ছে তাই না রে সবিন? সায়নোর রাগী লোক দেখে সবিনের হাসি মুহূর্তেই ভয়ের রূপ নিল। সে তাড়াতাড়ি 2 হাত দিয়ে মুখ চেপে ধরে মাথা নাড়িয়ে না বোঝালো, কিন্তু সায়নো থামলো না। আরও এক কদম এগিয়ে গিয়ে তাচ্ছিল্য সরে বলল, তোর মতো ছাগলকে কোন মেয়ে বিয়ে করবে রে? আমি তো ভেবেই পাচ্ছি না সে কোন অভাগী যার কপালে তুই আসিস।
সায়নর এই কথায় সবিন মনে মনে একটা পৈশাচিক শয়তানি হাসি দিল। মনে মনে ভাবলো, চান্দ তো আর জানে না তার আদরের বোনই সেই অভাগী। কিন্তু পরক্ষণে ওর মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। কারণ যদি কোনোদিন এই খবর ফাঁস হয় তবে জাংকুক আর সায়নো দুই শত্রু মিলে ওকে কুচি কুচি করে ফেলবে। সবিনের এই চিন্তার মাঝে জাংকুক অট্টহাসিতে পুরো কেবিনে প্রতিধ্বনিত করলো। সায়নো আর সবিনকে একদম মুখোমুখি অনেকটা রোমান্টিক কাপলের মতো দাঁড়িয়ে থাকতে দেখে জাংকুক হাসতে হাসতে চেয়ার থেকে প্রায় পড়েই যাচ্ছিল। সে দম নিয়ে বলে উঠল, ও আল্লাহ, রোমিও আর জুলিয়েট দেখছি এবার এক ফ্রেমে ধরা দিয়েছে। আমি কি তবে অমর প্রেম কাহিনীর মাঝখানে ভিলেন হয়ে গেলাম? জাংকুকের এমন টিক্কারি শুনে সায়নোর আগে হিতাহিত জ্ঞান হারিয়ে টেবিল থেকে একটা দামি ফাউন্টেন পেন তুলে নিয়ে সজোরে জাংকুকের দিকে ছুঁড়ে মারল। জাংকুক দক্ষ গোলকিপারদের মতো সেটা মাঝ রাস্তায় ক্যাচ করে আবার হাসতে শুরু করলো। জাংকুক আর সায়নের সেই কলম ছড়াছড়ির মাঝি জেমিন ঝড়ের বেগে ভেতরে ঢুকে পড়লো। আমরা এসে গেছি। জেমিনের সেই চিৎকারে ঘরের তিনজনের কলিজা মনে হয় এক মুহূর্তের জন্য থেমে গেল। জাংকুক, সায়নো আর সবিন তিনজনই ভয়ে লাফিয়ে তিন দিকে ছিটকে পড়লো যেন কোনো বোমা ফেটেছে। তাদের এই আসম্মিক লম্পঝম্প দেখে তে আর জেমিনও পাল্টা ভয় পেয়ে এক লাফে পিছিয়ে গেল। পুরো রুমে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ জাংকুক খেয়াল করলো দরজায় তার প্রিয়তমা স্ত্রী তে দাঁড়িয়ে। ব্যাস, মেয়রের সব দাপট মুহূর্তেই কপুরের মতো উড়ে গেল। সে আহ্লাদে আটখানা হয়ে দু হাত বাড়িয়ে বউ বলে এক টান দিয়ে তীরের কাছে এগোতে চাইল, কিন্তু মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে পড়ল সায়নো। জাংকুক বিয়ে করে বউ বউ করে ঢং শুরু করেছে, যা ব্যাচেলার সায়নো সহ্য হচ্ছে না। সে জাংকুককে এক পাশে ঠেলে দিয়ে তের সামনে গিয়ে খুব ভদ্র ছেলের মতো দাঁড়ালো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? সায়নোর কণ্ঠে তখন দুনিয়ার সব সভ্যতা। তেকে জেমিন আগে থেকেই সায়নোর ছবি দেখিয়ে সব ইতিহাস মুখস্থ করে দিয়েছে, তাই সে চিনতে পেরে মিষ্টি হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? জাংকুক এবার হিংসায় জ্বলে পড়ে ছাড় খাসে তের পাশে গিয়ে তার ওনার খুঁট নিয়ে নিজের আঙুলে পেঁচাতে পেঁচাতে একদম ছোট বাচ্চার মতো মুখ করে বলল, ওর সাথে কথা বলো না তো বউ, ফালতু ছেলে, একদম ফালতু ছেলে। তোমার বরের সাথে শুধু ফাজলামি করে, সারাক্ষণ জ্বালিয়ে মারে। সায়নো এবার তাচ্ছিল্যের হাসি দিয়ে তের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, আচ্ছা ভাবি, দুনিয়াতে কি ছেলের অভাব পড়েছিল যে এই ছাগলটাকে বিয়ে করতে হলো? আপনার পছন্দ নিয়ে আমার কিন্তু সন্দেহ আছে। জাংকুক এবার সহজরে চিৎকার করে সায়নোর দিকে তেড়ে গেল। ব্যাস, শুরু হলো সেই ঐতিহাসিক ইগো যুদ্ধ। জেমিনা সময় নষ্ট না করে তের হাত ধরে টেনে নিরাপদ দূরত্বে নিয়ে এলো। ভাই, এদের মাঝখানে থাকা মানে নিজের মাথাটা চিরতরে নষ্ট করা, চল দূরেই দাঁড়াই। জেমিন বিরক্ত হয়ে বলে উঠল। তে দীর্ঘ শ্বাস ফেলে সায় জানালো, এই দুই পিসকে সামলানো আল্লাহ ছাড়া আর কারো সাধ্য নেই। তবে ঝগড়ার মাঝে সায়নো হঠাৎ গলার স্বর বদলে বলে উঠল, একজনকে কল করেছিলাম, আগামী শুক্রবার কলেজ ফ্রেন্ডদের গেট টুগেদার, সে যাবে কি না? জাংকুক এবার অন্যদিকে মুখ ঘুরিয়ে ঢং করে বলল, সে তো অবশ্যই যাবে। তা আরেকজন কি যাবে? সায়নো পাল্টা জবাব দিল, একজন গেলে আরেকজনও যাবে। তাদের এই অদ্ভুত সংকেতে কথা বলা আর কাপলদের মতো মান অভিমান দেখে তে আর জেমিন আর হাসি চেপে ধরে রাখতে পারলো না। জেমিন হেসে কুটিপুটি হয়ে বলে উঠল, ভাই দেখ, পুরো কাপলদের মতো ঝগড়া। তেও যোগ করলো, বেস্ট কাপল এভার। এই কথা কানে যেতেই জাংকুক আর সায়নো এই কাপল দিকে তাকিয়ে এমন এক জঘন্য অভিব্যক্তি দিল যেন এখনই তাদের বমি হয়ে যাবে। এই কাপড় থেকে হাত দুয়েক সরিয়ে দাঁড়ালো তারা। জেমিন এবার তেকে নিয়ে বের হয়ে যাচ্ছিল, ঠিক তখনই তার চোখে পড়লো কোনা দাঁড়িয়ে থাকা বেচারা সবিনের উপর। জেমিন হঠাৎ থেমে গিয়ে ঠোঁটের কোণে এক রহস্যময়ী বাঁকা হাসি ফুটিয়ে তুলল। সেই হাসিতে যেন হাজারটা শয়তানি বুদ্ধি লুকিয়ে আছে। ওইদিকে জেমিনকে নিজের দিকে তাকিয়ে ওইভাবে হাসতে দেখে সবিনের বুকটা ধক করে উঠল। সে বিড়বিড় করে বলল, গেল আমার আয়ু মনে হয় আজকেই শেষ। এই মেয়ে যখন ওইভাবে হাসে তখন নির্ঘাত কারো 12টা বাজে, আর সেই কারোটা এবার নির্ঘাত আমি। জাংকুকের অফিস থেকে এসেছে প্রায় অনেকক্ষণ হয়ে গেল। তে এখন বিছানায় বসে বসে ফোনে কাজ করছে, অপরদিকে জাংকুক টেবিলে বসে কাজ করছে। হঠাৎ জাংকুকের চোখ ড্রেসিং টেবিলের উপরে যায়। জানলার ফাঁক দিয়ে আসা সোনালি সূর্যের আলোটা তের মুখে পড়ে এক মায়াবী আভা তৈরি করেছে। ড্রেসিং টেবিলের আয়না সেই দৃশ্য দেখে জাংকুক আর নিজেকে সামলাতে পারল না। সে তার অফিসিয়াল ফাইলপত্র এক পাশে রেখে ধীর পায়ে তের দিকে এগিয়ে গেল। তে তখন ফোনের স্ক্রিনে কি যেন একটা মনোযোগ দিয়ে দেখছিল। হঠাৎ জাংকুকের পায়ের পারফিউমের কড়া ঘ্রাণ তার নাকে ভাসলো, আর তার উপস্থিতিতে তে কিছুটা ঘাবড়ে গিয়ে মুখ তুলে তাকালো। জাংকুক কোনো কথা না বলে তাদের দুজনের মধ্যকার দূরত্ব শূন্যে নামিয়ে আনলো।
তের হৃদস্পন্দন তখন ড্রাম পেটানোর মতো বাজছে। জাংকুক যখন আরও এক কদম এগোতে যাবে ঠিক তখনই কোনো সংকেত ছাড়াই রুমে আশ্রয় পড়ল এক জীবন্ত টর্নেডো। সারপ্রাইজ! জেমিনের গগন বিদায়ী চিৎকারে রোমান্টিক আবহাওয়ার এমন রফাদফা হলো যে জাংকুক আর তে রীতিমতো দুদিকে ছিটকে পড়লো। জাংকুক সামলাতে না পেরে ভারসাম্য হারিয়ে বিছানা থেকে সরাসরি নিচে ধপাস হলো। নিচে আশ্রয় অবস্থায় কোমরে হাত দিয়ে জাংকুক আর্তনাদ করে উঠল, তওবা আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এসব কি জেমিন? এভাবে কেউ রুমে ঢোকে? জেমিন নিজের কানে ঝরে থাকা চুলগুলো সরিয়ে ভাইয়ের করুণ দশা দেখে একগাল শয়তানি হাসি দিয়ে বলে উঠল, যতদিন না তুই আমার বিয়ের ব্যবস্থা করিস ততদিন তোদের রোম্যান্সের এভাবেই 12টা বাজাবো। কথাটা শেষ করে জেমিন ভেন্সি কেটে রুম থেকে এক দৌড়। জাংকুক মেঝে থেকে উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে জেমিনের যাওয়ার পথের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, শয়তান, তোর বিয়ের গোষ্ঠী গেলেই দাঁড়া, তোকে আমি ওই খাটাস মিস্টার আব্বাসের সাথে বিয়ে দেব, তখন বিয়ে করার শখ মিটবে। হতাশা ঝেড়ে ফেলে জাংকুক এবার তের দিকে একগাল হাসি নিয়ে তাকালো, যেন কিছুই হয়নি এমনভাবে হাত বাড়িয়ে বলল, অনেক ডিস্টার্ব হলো বউ, চলো যেখানে শুরু করেছিলাম সেখান থেকে আবার শুরু করি। তে এবার চরম বিরক্ত। সে ভুরু কুচকে মুখ তেতো ভঙ্গি করে বলে উঠল, ধুর, আপনার রোমান্সের গোষ্ঠী কিলাই কথাটা বলি। তে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। জাংকুক একা দাঁড়িয়ে রইল রণক্ষেত্রের পরাজিত সৈনিকের মতো। রাগে আর ক্ষোভে সে সজোরে দরজা একটা খুশি মেরে চেঁচিয়ে উঠল, ছাতার মাথা, এই দরজাটা কি আমি শুধু সব করার জন্য লাগিয়েছি? লক কেন করলাম না? অপরদিকে জেমিন নিজের রুমে গিয়ে বিছানা উপর হয়ে হাসতে হাসতে প্রায় দম বন্ধ হওয়ার মতো অবস্থা। ঠিক সেই মুহূর্তে তার ফোনে নোটিফিকেশন টোন বেজে উঠল। জেমিন আলসেমি করে ফোনটা হাতে নিল, কিন্তু মেসেজটা পড়তেই তার চোখ দুটো বড় হয়ে গেল। মেসেজটা এসেছে স্বয়ং সায়না মির্জার কাছ থেকে। জেমিন, আগামী গেট টুগেদারে চাইলে আমার পার্টনার হিসাবে আসতে পারো। ওইখানে সবাই কাপড় নিয়ে আসবে, তাই ভাবলাম তোমায় নেই। এর থেকে আবার বেশি কিছু ভেবো না, কিন্তু মনে রেখো, জাস্ট পার্টনার। মেসেজটা একবার নয় 10 বার পড়ল জেমিন। খুশিতে সে বিছানায় আক্ষরিক অর্থে গড়াগড়ি খেতে শুরু করলো। বালিশ জড়িয়ে ধরে সে নিজের মনে বিড়বিড় করে বলে উঠল, ইয়া আল্লাহ, এটা কি সত্যিই আমার হিরোর মেসেজ? কথাটা বলে সে বিছানায় দাঁড়িয়ে 5 মিনিট ইচ্ছে মতো নাচলো। রাত তখন বেশ গভীরে। পুরো শহর যখন ঘুমে আচ্ছন্ন, তখন জাংকুকের গাড়িটা বাড়ির সদর দরজায় এসে থামলো বরাবরের মতো। আজও তে তার অপেক্ষায় প্রহর গুনছিল। বেলকনি থেকে গাড়ির হেডলাইটের আলো দেখি তে চট চলতি নিচে নেমে এলো। জাংকুক কলিং বেলে আঙুল ছোঁয়ানোর আগে তে দরজা খুলে একগাল হাসি নিয়ে সামনে দাঁড়ালো। দরজায় তের ওই এক চিলকে হাসি দেখা মাত্রই জাংকুকের সব ক্লান্তি যেন ম্যাজিকের মতো উড়ে গেল। জাংকুক আর দেরি করলো না, পরম আবেশে তেকে জড়িয়ে নিল। তারপর কানের কাছে মুখ নিয়ে আদরের স্বরে ফিসফিস করে বলে উঠল, ম্যাডাম জি এখনও ঘুমাননি? তে মৃদু হেসে সালামের উত্তর দিয়ে জাংকুকের বুকের উপর মাথা রেখে শান্ত গলায় বলে উঠল, আপনার অপেক্ষাতেই বসেছিলাম। জাংকুক এবার তেকে আরও নিজের সাথে মিশিয়ে নিল। তার চুলে মুখ গুজে অপরাধ বোধ মেশানো কণ্ঠে বলল, সরি, আসলে আজ খুব ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, তাই ফিরতে লেট হয়ে গেছে। তে জাংকুকের ক্লান্তি মাখার মুখটার দিকে তাকিয়ে কোমলভাবে বলে উঠল, হ্যাঁ বুঝেছি, মেয়র তো আর কাজের শেষ নেই, এবার চলুন ফ্রেশ হবেন তো। জাংকুক তের কথা শুনে হেসে ওকে ছেড়ে দিল। দুজনে মিলে সিঁড়ি বেয়ে উপরে উঠলো। ফ্রেশ হওয়ার পর জাংকুক যখন ঘরোয়া লুকে তের সামনে এসে দাঁড়ালো, তখন তাকে দেখে যে কারো বুক ধপ করে উঠবে। পরনে কেবল একটা ঢিলে ঢালা ট্রাউজার আর ধূসর রঙের টি শার্ট, যা তার সুগঠিত শরীরের পেশিবহুল গড়নকে আরও স্পষ্ট করে তুলেছে। জাংকুককে এই ঘরোয়া আবহাওয়া এতটা সুন্দর আর স্নিগ্ধ লাগছিল যে তে এক মুহূর্তের জন্য নিজের হাতের কাজ ভুলে অপর দৃষ্টিতে তাকিয়ে রইল। তে বিছানার উপর ভার্সিটির ছড়ানো ছিটানো নোট আর বইগুলো গোছানোর চেষ্টা করছিল। আজ নোট করতে গিয়ে বিছানাটাকে সে একটা রণক্ষেত্র বানিয়ে ফেলেছে। ঠিক তখনই জাংকুক পেছন থেকে নিঃশব্দে এগিয়ে এলো, দু হাতে আঁকড়ে নিল তেকে। কিছুক্ষণ ওইভাবে থাকার পর জাংকুক তের হাত ধরে নিয়ে গেল বেলকনিতে। বাইরের আকাশে তখন মায়া ভরা জ্যোৎস্না আর শীতল বাতাস। বেলকনির আরামদায়ক চেয়ারে বসে জাংকুক হঠাৎ করে বলে উঠল, চোখ বন্ধ করো তো তে। তে অবাক হয়ে ভুরু কুচকে তাকালো, কেন? হঠাৎ চোখ বন্ধ করবো কেন? জাংকুক এক গায়ে রহস্যময় হাসি দিয়ে বলে উঠল, আরে বন্ধ করোই না। তে মৃদু হেসে চোখ জোড়া শক্ত করে বন্ধ করলো। জাংকুক এবার ভিতরে গিয়ে খুব সুন্দর একটা কারুকাজ করা একটা বড় উপহারের বক্স নিয়ে এলো। সেটি তের কোলের উপর রেখে আলতো করে বলে উঠল, এবার চোখ খুলুন ম্যাডাম। তে চোখ খুলতেই অবাক। বক্সের ভেতর ভাঁজ করা এক অপূর্ব শাড়ি, শাড়ির উপর রাখা ছিল কিছু জুয়েলারি আর সুন্দর ফুলের তোড়া। তে বিস্ময়ে বিমোহিত হয়ে হাত দিয়ে শাড়িটা ছুঁয়ে দেখলো। তার চোখ দুটো তখন খুশিতে চিকচিক করছে।
পছন্দ হয়েছে? জাঙ্কুকের প্রশ্ন শুনে তে তীব্র হেসে উত্তর দিল, অনেক, মানে বলে বোঝাতে পারবো না, এটা সত্যিই খুব সুন্দর। জাঙ্কুক এবার তে সেই হাসি খুশির মুখটা দু হাতে আগলে ধরল। তাকে আবারও বুকের মাঝে জড়িয়ে নিয়ে আকাশের চারটার দিকে তাকিয়ে গভীর এক প্রশান্তির সাথে বলে উঠল, জানোতে, আজ থেকে কয়েক মাস আগেও আমি ভাবিনি আমার আজকের দিনটা এত ভালো যাবে। আলহামদুলিল্লাহ, আমার এই জীবনে তুমি এক সৃষ্ট মূল্যবান উপহার। আমি সত্যিই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তোমাকে আমার কাছে পাঠিয়েছে। জাঙ্কুকের এই কথায় তীর চোখের কোণে অশ্রু জমে উঠল। তারা দুজনে রাতের সৌন্দর্য উপভোগ করতে লাগলো। ভোরের মিষ্টি রোদের আবার তখনও বারান্দার রেলিং ছুঁয়ে বিছানায় পৌঁছাতে পারেনি। গত রাতে গভীর গল্পের নেশায় জাঙ্কুক আর তের বারান্দার আরামদায়ক ডিভানে একে অপরের উপর ভরসা করে ঘুমিয়ে পড়েছিল। ভোরের শীতল হাওয়া তাদের ঘুমটাকে আরও গাঢ় করে দিয়েছিল, কিন্তু সেই শান্তির ঘুম যেন কারো সইল না। হঠাৎ দরজার উপর এমনভাবে শব্দ হতে লাগলো যেন কেউ হাতুড়ে দিয়ে দরজাটা ঘুরিয়ে ফেলার শপথ নিয়েছে। শব্দটা এতটাই বিকট ছিল যে জাঙ্কুক আর তে দুজনে ধরপড় করে লাফিয়ে উঠল। ঘুম আর বাস্তবতার মাঝখানের ঘোরটা কাটার আগেই তারা বড় বড় চোখে একে অপর দিকে তাকালো। কিছু না বুঝেই জাঙ্কুক গিয়ে দরজার লক খুললো। দরজা খুলতেই সে ভুরু কুঁচকে তাকালো। সামনে জেমিন দাঁড়িয়ে, এলোমেলো চুলে সে যেন কোনো এক ভোরবেলাকার ডাইনি। তার চেহারায় কোনো অপরাধ বোধ নেই, বরং এক ধরনের তৃপ্তি লেগে আছে। জাঙ্কুক কপাল কুঁচকে গলা রাগ ফুলিয়ে হেসে বলল, কি হয়েছে? এভাবে দরজা নক করছিস কেন? জেমিন খুব ভাবলেশহীনভাবে একটা হাই তুলে আড়মোড়া ভাঙল। তারপর দাঁত বের করে একগাল হেসে বলল, আরে ভাইয়া, আসলে আজকে আমার হঠাৎ ঘুমটা সকাল সকাল ভেঙে গেছে। ভাবলাম একা একা জেগে কী লাভ। আমি যখন জেগে আছি তখন এই বাড়ির প্রতিটি প্রাণীর জেগে থাকা উচিত। ইনসাফ বড় তো একটা কথা আছে, তাই না? তাই চলে এলাম তোমাদের ডিস্টার্ব করতে, মানে ঘুম থেকে জাগাতে। জাঙ্কুক কয়েক সেকেন্ড অবিশ্বাস্য চোখে জেমিনের দিকে তাকিয়ে রইল। তার মাথার ভেতরে তখন রাগের পারদ চড়চড় করে 100 ছাড়িয়ে গিয়েছে। সে আর কোনো কথা না বলে পেছন দিকে ঘুরে ড্রেসিং টেবিলের উপর থেকে চিরুনি তুলে নিল। এরপর একদম নিশানা করে জেমিনের দিকে ছুঁড়ে মারল। শয়তান একটা চিজি তুই, তোকে তো আজ আমি। জেমিন মাথা নিচু করে চিরুনির আক্রমণ থেকে বাঁচতে চিরুনিটা পেছনের দেওয়ালে লেগে ঠস করে শব্দ হতে জেমিন এবার খিলখিল করে হেসে উঠল। তে দরজার এক কোণায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল আর বরাবরের মতোই হতভম্ব হয়ে রইল। তার মাথায় একটি কথাই বারবার ঘুরপাক খাচ্ছিল, এই ভাই বোন আসলে পৃথিবীতে অনপিসি। মানে এদের উপরে আর কেউ পাগল হতে পারবে বলে মনে হয় না। এদের পাগলামির কোনো ঔষধ, কোনো ফার্মেসিতে তো দূরের কথা, পৃথিবীর কোনো ল্যাবও তৈরি হয়নি। জেমিন এবার তার ভাইকে এক ভেঙচি দিয়ে দৌড়ে নিচে চলে যায়। ড্রয়িং রুমের সোফায় জেমিনাতে বেশ আয়েশ করে বসে আড্ডা দিচ্ছিল। আজ বিকেলে জাঙ্কুকের বন্ধুদের সেই বহু প্রতীক্ষিত গেট টুগেদার। জেমিন উত্তেজনায় রীতিমতো টকবক করছে সেই খুশিতে। তের কাছে তার হিরো সাইনুর দেওয়া মেসেজের কথা বলছে। তে শুরুতে বেশ অবাক হলো, জেমিনের চোখের উজ্জ্বলতা দেখে মুচকি হাসলো। তবে পরে জেমিনের মুখটা মেঘলা হয়ে গেল। প্রশ্ন একটাই, কি পরে যাবে সে? তোর ওই খয়েরি রঙের শাড়িটা পর না জেমিন, ভার্সিটির প্রোগ্রামে যেটা পরেছিলি, ওটাতে তোকে জাস্ট ফাটাফাটি লাগে। তে বুদ্ধি দিল। জেমিন ঠোঁট উল্টে মন খারাপ করে বলল, আরে বলিস না, ওটা তো একটা শয়তান বিড়ালের জন্য শেষ। রাস্তায় কোথা থেকে একটা বিড়াল এসে এমনভাবে আঁচড় দিল যে শাড়িটার একদম 12টা বেজে গেছে। যত সব পাজি বিড়ালের দল। বিড়ালের নিন্দা শুনি তে রেগে উঠল, চোখ বড় বড় করে বলল, খবরদার জেমিন, বিড়ালদের নিয়ে একদম বাজে কথা বলবি না। আই লাভ ক্যাটস, বিড়াল মানে কিউটনেস। ঠিক সেই মুহূর্তে জাঙ্কুক ফোনে কোনো এক জরুরি রাজনৈতিক আলাপ করতে করতে তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তের মুখে বিড়াল প্রীতির কথা শোনা মাত্রই তার ঠোঁটের কোন এক শয়তানি আর বাঘ হাসি ফুটে উঠল। মনে মনে সে এক দারুণ ফোন দিয়ে এঁটে ফেললো। জেমিন এবার সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা তুই থাক তোর বিড়াল নিয়ে, আমি একটু হিরোকে কল করে জেনে নিই ও কোন রঙের জামা পরবে। কালার ম্যাচিং না হলে আর কি হয় বলতো। কথা শেষ করে জেমিন সিঁড়ি দিয়ে নিজের রুমের দিকে দৌড় দিল। তে জেমিনের যাওয়ার দিকে তাকিয়ে হাসছিল। এমন সময় জাঙ্কুক সুযোগ বুঝে ফোনের লাইনটা কেটে দিয়ে নিঃশব্দে তের পিছনে এসে দাঁড়ালো। একদম তের কানের কাছে মুখ নিয়ে এক আদরে সরে ম্যামও ডাকলো। হঠাৎ কানের কাছে এমন বিচিত্র শব্দ শুনে তে চমকে লাফিয়ে উঠলো। সে তাকিয়ে দেখে জাঙ্কুক একদম গা ঘেঁষে সোফায় বসে আছে। তে নিজেকে সামনে নিয়ে একটু ইতস্ত করে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন? জাঙ্কুক এবার তের চোখের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলে উঠলো, ম্যাও ম্যাও। তে ভীষণ অবাক। সে বড় বড় চোখ করে চেয়ে রইল। এই লোকের আবার কি হলো, মাথাটা কি গেছে? তের ঘোর কাটার আগে জাঙ্কুক কারো উৎসাহ নিয়ে বলে উঠল, ম্যাও ম্যাও ম্যাও।
তের এবার মেজাজটা ভীষণ গরম হলো। সকাল সকাল এই লোকটা তার সাথে ফাজলামি করার আর জায়গা পায়নি। সে আর কোনো কথা না বলে পাশের সোফা থেকে একটা কুশন টেনে নিয়ে জাঙ্কুকের উপর ছুঁড়ে মারলো। সকাল সকাল ফাজলামি করতে এসেছেন? ভালো মানুষের মতো ঠিক করে কথা বলুন, না হয় আজ আপনার নাক একেবারে ফাটিয়ে দেবো। তে বালিশ দিয়ে পেটাতে পেটাতে গর্জে উঠল। বেচারা জাঙ্কুক অতর্কিত এই হামলায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লো। হাত দিয়ে নিজেকে বাঁচাতে বাঁচাতে হালকা আওয়াজ শব্দ করে অসহায় ভঙ্গিতে বলল, আরে থামো থামো, আমি তো শুধু বলতে চেয়েছিলাম যে সন্ধ্যায় গেট টুগেদার, তাই রেডি থেকো, এটাই তো বললাম। তে এবার থামলো। হাতের বালিশটা সোফায় সরে ফেলে দিয়ে একটু ভাব নিয়ে বলল, তা সেটা ঠিক করে বললেই হতো, শুধু শুধু আমাকে দিয়ে এত পরিশ্রম করালেন। তে যখন চলে যাওয়ার জন্য তৈরি তখন দেখলো জাঙ্কুক এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তে ভুরু কুঁচকে তাকারে জাঙ্কুক হঠাৎ তার ডান হাতটা বিড়ালের থাবার মতো বাঁকিয়ে আবার একটা জোরে মেয় ডাক দিয়ে দরজার দিকে এক দৌড়। শয়তান মেয়র কোথাকার, দাঁড়ান আপনার মেয় বের করছি। তে পেছন থেকে একটা বালিশ ছুঁড়ে মারল, কিন্তু জাঙ্কুক ততক্ষণে হাসতে হাসতে ড্রয়িং রুমের দরজার বাইরে। কিন্তু হাসতে হাসতে বের হতে গিয়ে বেচারা জাঙ্কুক সজনে কার সাথে যেন ধাক্কা খেলো। আউসরে মরে গেলাম রে, কপালটা বুঝে গেল। আরে নিজের কপালে ঘষতে ঘষতে আর্তনাদ করে উঠলেন। জাঙ্কুকও নিজের কপাল ডলতে ডলতে বাবার দিকে তাকালো। আরেম ছেলের অবস্থা দেখে এক মুহূর্তে সব বুঝে নিলেন। তিনি বাক্যা এসে জিজ্ঞাসা করেন, কি রে, তুই কি শেষমেশ বউয়ের হাতে মার খেয়ে পালাচ্ছিস? জাঙ্কুক কিছুটা আমতামতা করতে শুরু করলো। তাকে নিরুত্তর দেখে আরেক খুশিতে প্রায় নাচতে শুরু করে দিলেন। ফাইনালি ওয়েলকাম টু মাই টিম সন। এতকাল আমার অবস্থা দেখে খুব হেসেছিস তাই না চান্তু? এবার বোঝ ঠেলা, এই বাড়িতে বউয়ের শাসন থেকে কারণ স্থান নেই। কথাটা বলে আরেম হাসতে হাসতে ভেতরের দিকে চলে গেলেন। জাঙ্কুক পেছন থেকে চেঁচিয়ে বাবার উদ্দেশ্যে বলে উঠল, হ্যাঁ এক্সকিউজ মি, ওটাকে লাভ ল্যাঙ্গুয়েজ বলে। লাভ ল্যাঙ্গুয়েজ? ইউ গরিব পিপল তা বুঝবে না। কথাটা বলে ভাব নিয়ে জাঙ্কুক তার কাছে বেরিয়ে গেল। অফিসের এসি রুমে বসেও সায়না রীতিমতো ঘামছে। ফোনের ওপাশে জেমিনের কথার তুবড়ি ছুটছে তো ছুটছেই। সায়না কয়েকবার ঘরে দেখলো, ক্যালেন্ডার দেখলো, এমনকি জানলার বাইরে তাকিয়ে দেখলো পৃথিবীটা স্থির আছে কিনা। না, সব ঠিক আছে, শুধু তার কানের পর্দাটা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। সায়না ফোনের স্পিকার থেকে কানটা একটু দূরে সরিয়ে নিয়ে হতাশা গলায় বলে উঠল, জেমিন, একটা মানুষ এত বকবক করতে পারে কিভাবে? আই ডোন্ট নো। প্রায় আধ ঘন্টা হয়ে গেল আমার ইম্পর্টেন্ট মিটিং ফেলে তোমার অর্থহীন বকবক শুনছি। নাও আই এম রিয়েলি টায়ার্ড। জেমিন ওপাশ থেকে চিবুক নাড়িয়ে উত্তর দিল, আরে হিরো, এত ঢং করছেন কেন? কথা তো বলছি আমি, এনার্জি লস হচ্ছে আমার, আপনি কেন টায়ার্ড হবেন? এসব ফালতু লজিক বাদ দিন, এবার আসল কথা বলুন তো, আজ বিকেলে গেট টুগেদারে কী রঙের জামা পরে যাবেন? সাইনার এবার ইচ্ছে করছে নিজের চোর নিজে ছিঁড়তে। সে যে কেন তাকে পার্টনার হওয়ার অফার দিয়েছিল, এই মেয়ে তো তাকে গেট টুগেদারে নেওয়ার আগে পাগল করে ছাড়বে। সে তাতে দাঁত চেপে বলে উঠল, আমার মাথা পড়ে যাব আমি। হয়েছে এবার শান্তি তো? জেমিন ওপাশ থেকে হেসে দিয়ে বলে উঠল, আরে ধুর, ওইটা তো এমনিতেই আছে, সারাক্ষণ ওটা নিয়ে তো ঘোরেন। সেটা বাদ দিয়ে কী পড়বেন সেটা বলুন। সাইনুর এবার মাথা গরম হলো। সে রাগে গলায় বলে উঠল, আমি ফোন রাখছি, অসহ্য। সাইনু যেই না ফোনটা কান থেকে সরাতে যাবে, ওপাশ থেকে জেমিনের হুঙ্কার ভেসে এলো, এই খবরদার, যদি আমার প্রশ্নের উত্তর না দিয়ে ফোন কেটেছেন তবে আমি এক্ষুনি আপনার অফিসে চলে আসব। তারপর সবার সামনে আপনার কাঁধে উঠে বসে থাকবো, দেখি মিটিং আপনি কিভাবে করেন। জেমিনের এই হুমকির কথা শুনে সাইনু একটা শুকনো ঢোক গিলল, কারণ সে ভালো করেই জানে জেমিন সেই লেভেলের পাগল, সে সত্যি এটা করে বসতে পারে। অফিসের স্টাফদের সামনে নিজের মান সম্মানের কথা ভেবে সে তড়িঘড়ি করে বলে উঠল, নীল রঙের, আমি নীল রঙের স্যুট পরে যাব, খুশি? ওকে বাই হিরো। জেমিন খট করে ফোনটা কেটে দিল। সাইনো ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বড় একটা দীর্ঘ শ্বাস ফেলে চেয়ারে হেলান দিল। কাজ শেষ করে জাঙ্কুক যখন বাড়ি ফিরল তখন বিকালের সূর্যটা অনেকটা হেলে পড়েছে। হাতে সময় একদম কম, তাই কোনো দিক না থাকে সে সোজা নিজের রুমের দিকে ছুটল। কিন্তু রুমের দরজা ঠেলে ভেতরে পা রাখতেই জাঙ্কুকের পায়ের গতি যেন আপনি স্মিত হয়ে এলো। চোখের পলক ফেলতে সে ভুলে গেছে ড্রেসিং টেবিলের সামনেতে বসে আছে পরনে গত রাতে জাঙ্কুকের দেওয়া সেই কালচে গোল্ডেন রঙের আভিজাত্য মাখা শাড়িটা তে হালকা পাতলা সেজেছে। এটি যেন এক দক্ষ শিল্পীর আঁকা শিরা ছবির মতো লাগছিল। তে এখনো হেজাব পরেনি, ফলে তে সেই কাছে কালো চুলগুলো পিঠময় ছড়িয়ে আছে, যা তার রূপকে আরো রহস্যময় করে তুলছে। জাঙ্কুক মন্ত্রমুগ্ধের মতো ধীর পায়ে তের দিকে এগিয়ে গেল। আয়নায় জাঙ্কুকের প্রতিবিম্ব দেখে তে উঠে দাঁড়ালো। সে হয়তো জিজ্ঞাসা করতে চেয়েছিল জাঙ্কুকের দেরি হলো কেন,
কিন্তু জাঙ্কুকের চোখের ওই ঘোর লাগা নেশাতুর দৃষ্টি দেখে তের কথাগুলো গলার কাছে আটকে গেল। জাঙ্কুক কোনো কথা না বলে অধিকারের সাথে তেকে নিজের সাথে জড়িয়ে নিল একদম কাছে। তের হৃৎপিণ্ড তখন ড্রামের মতো বাজছে। জাঙ্কুক তের কোমল হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ধীরে নিজে সেখানে উষ্ঠের স্পর্শ দিল। পরিবেশটা তখন গভীর হতে শুরু করলো। তখনই সব রোম্যান্সের উপর পানি ঢালতে হাজির হলো সেই চিরপরিচিত চলন্ত পারমাণবিক বোমা। আমি রেডিতে। জেমিনে সেই চিৎকারে তে সারা শরীর কেঁপে উঠল। আতঙ্কে আর লজ্জায় তে জাঙ্কুককে সহজে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। অপ্রস্তুত তে নিজের চুল ঠিক করতে করতে কীর্তি ভাষার চেষ্টা করে বলল, হ্যাঁ হ্যাঁ জেমিন, আমিও রেডি। জাঙ্কুক এবার কপাল কুঁচকে খুনি দৃষ্টিতে জেমিনের দিকে তাকালো। তার মনে মনে একটাই চিন্তা, না, এই মেয়েটাকে নিশ্চিত ডাস্টবিন থেকে তুলে আনা হয়েছে। হঠাৎ জাঙ্কুক খেয়াল করলো জেমিনও বেশ ঘটা করে শাড়ি পরে সেজে গুজে দাঁড়িয়েছে। কিরে, তুই আবার কোথায় যাবি? গেট টুগেদার তো আমার বন্ধুদের। জাঙ্কুক কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো। জেমিন এক হাত কোমরে দিয়ে ভাব ধরে গলার স্বর টেনে টেনে বলল, আমার হিরোর সাথে অ্যাজ এ পার্টনার। জাঙ্কুক এবার রেগে উঠল, ইম্পসিবল, কখনোই না। আমার ফ্রেন্ড মহলে তুই ওই ছাগল সায়নের পার্টনার হয়ে যাবি? অসম্ভব। ব্যাস শুরু হয়ে গেল সেই ঐতিহাসিক ভাই বোনের চুলাচুলি। তে এক দীর্ঘ শ্বাস ফেলে আয়নার সামনে বসে হিজাব পিন করতে শুরু করলো। তার চোখের সামনেই জাঙ্কুক আর জেমিন একে অপরকে কিল ঘুষি মারছে। এক পর্যায়ে জাঙ্কুক ক্ষিপ্ত হয়ে ড্রেসিং টেবিল থেকে কালো রঙের আই শ্যাডোটা হাতে নিয়ে অতর্কিতে জেমিনের মুখে লেপটে দিল। জেমিনের ফর্সা মুখটা মুহূর্তে কয়লার মতো কালো হয়ে গেল। জাঙ্কুক এবার অট্টহাসিতে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে লাগলো। জেমিন আয়না নিজের চেহারা দেখে রাগে চিৎকার করে উঠল, ভাইয়ার বাচ্চা ভাইয়া, তোর আজ খবর আছে। জেমিন তেরে আসতেই জাঙ্কুক এক লাফে ওয়াশরুমে ঢুকে ভিতর থেকে দরজা লক করে দিল। জেমিন দরজা সজোরে লাথি মারতে মারতে তের দিকে তাকিয়ে হুঙ্কার ছাড়লো, তোর জামাই আছে, একবার বের হোক, দেখিস আজ ওকে আমার হাত থেকে তুইও বাঁচাতে পারবি না। রাগে গজগজ করতে করতে জেমিন আবার নিজের রুমে গেল মেকআপ ঠিক করতে। গাড়িটা এসে থামলো শহরের সবচেয়ে নামি রেস্টুরেন্ট দ্য স্কাই গার্ডেনের সামনে। বাগান সাইডটা আজ সুন্দর করে সাজানো হয়েছে। গাছের ডালে ডালে ঝুলছে ছোট ছোট ফেরিটেলস আর হালকা মিউজিকের সুরে পরিবেশটা বেশ মায়াবী। এই মায়াবী পরিবেশে জাঙ্কুক আর জেমিনের ঝগড়া থামার কোনো লক্ষণ নেই। তারা এখনও একে অপরের দিকে এমনভাবে তাকাচ্ছে যেন সুযোগ পেলেই আবার যুদ্ধ শুরু করবে। তে মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়ে কোনো মতে তাদের ঠেলে ভেতর নিয়ে গেল। জেমিন নিজের নীল শাড়ির কুচি ঠিক করতে করতে তাদের জন্য নির্ধারিত টেবিলের দিকে এগোচ্ছিল। হঠাৎ পাশে থাকা একটা টেবিল সজোরে নড়ে উঠল। জেমিন থমকে দাঁড়ালো, ভুরু কুচকে চারপাশটা ভালো করে দেখলো, কিন্তু কোথাও কেউ নেই। সে মনে মনে ভাবলো, হয়তো আমার মনের ভুল, না হয় বেশি টেনশনে হ্যালুসিনেশন হচ্ছে। মাথা থাকিয়ে জেমিন এবার হাঁটা শুরু করলো। কিন্তু সেই নড়ে ওঠা টেবিলের নিচে তখন যা চলছে তা কোনো থ্রিলার মুভির চেয়ে কম নয়। টেবিলের অন্ধকার চাদরের নিচে গুটিসুটি মেরে বসে আছে সবিন আর রোজি। রোজি রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সবিনের কলার চেপে ধরে ফিসফিসিয়ে গর্জে উঠল, শয়তান সবিন, তুই আর জায়গা পেলি না ডেটিংয়ে আসার জন্য এই রেস্টুরেন্টে আনতে হলো তোকে। বেচারা সবিন তখন ঘামছে, একে তো টেবিলের নিচে জায়গার অভাব, তার উপর রোজির হাতের কবজি যে কতটা শক্তিশালী তা সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। সে করুণ স্বরে বিড়বিড় করে বলে উঠল, বিশ্বাস করো বউ, আমি জানতাম না যে স্যার আর সায়ন ভাইয়ের গেট টুগেদার আজ এখানেই হবে। জানলে কি কেউ নিজের সাধের বিয়ে করা বউ নিয়ে নিজের কবর খুঁড়তে আসে? রোজি এবার সবিনের চুলে একটা টান দিয়ে বলল, তোর বিশ্বাসের কুস্তি গিলাই, ওই দেখ তারা সবাই আমাদের কাছাকাছি। এখন এই বিপদ থেকে বের হব কিভাবে? যদি ভাইয়া একবার দেখে ফেলে তবে আমরা দুজনেই খতম। সবিন এবার ভয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর নাম ধরে ডাকতে শুরু করলো। টেনশনে রোজি আর সবিন টেবিলের নিচে বসেই রহম করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। আর আজকের পার্টটা এই পর্যন্তই। পরবর্তী পার্টের জন্য বেশি বেশি করে কমেন্ট করতে হবে।